জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবাংলা সারস্বত আশ্রমের ইতিবৃত্ত গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। সদ্গুরুর নিকট দীক্ষার কালাকাল ও সূচি অসূচি নাই। দ্বিতীয় দিন শম্ভুনাথ দাদার গৃহে শ্রী শ্রী ঠাকুর সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করিলেন। তৃতীয় দিন সন্ধ্যার পর ঠাকুর রানীচক হইয়া হাওড়া রওনা হইবেন। সন্ধ্যার সময় দালাল পরিবারের দেবালয় প্রাঙ্গণে আসন হইয়াছে। সমাগত ভক্তবিন্দু ও দালাল পরিবারের অনেকে ওই মন্দির প্রাঙ্গণের বিস্তৃত আসনে বসিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরকেও পৃথক উচ্চাসন প্রদান করা হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরকে লইয়া কোনো প্রসঙ্গ চলিতেছিল। এমন সময় শম্ভুনাথ দাদার বন্ধু শ্রী সৌরীন্দ্রমোহন গোস্বামী MA BL এবং তাহার মোহরার শ্রী শশধর বন্দ্যোপাধ্যায় আসিয়া পৌঁছিলেন। সৌরীন্দ্রমোহনবাবুর ঠাকুরের নিকট দীক্ষা লইবার একান্ত ইচ্ছা ছিল। এমনকি সৌরীন্দ্রমোহনবাবু ও শশধরবাবু শ্রী শ্রী ঠাকুরকে মনে প্রাণে গুরুত্বে বরণ করিয়া রাখিয়াছেন। কিন্তু ঠাকুর আজ 2-3 দিন শম্ভুনাথ দাদার বাড়িতে আসিয়াছেন। এ সংবাদে তাহাদের কেহই আসিতে পারেন নাই। তাহার কারণ সৌরীন্দ্রমোহনবাবুর এক ভগ্নীপতি তাহাদের বাড়িতে মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তাহাকে ত্যাগ করিয়া কেহই ঠাকুরকে দেখিতে আসিতে পারিতেছিলেন না। আজ সকাল 8-9টায় ওই রোগীর মৃত্যু হওয়ায় সৎকারাদি সমাপন করিয়া সন্ধ্যার সময় ঠাকুরকে দর্শন করিতে আসিয়া তাহারা শুনিলেন যে ঠাকুর আজ রাত্রি 8-9টার সময় রওনা হইয়া যাইবেন। তৎশ্রবণে শশধরবাবু বলিলেন, ঠাকুর, আমরা দীর্ঘকাল আপনার কাছে দীক্ষা লইবার জন্য অপেক্ষা করিতেছি, আর আপনি আজই চলিয়া যাইবেন? শশধরবাবুর কথা শুনিয়া ঠাকুর উত্তর করিলেন, আমি কি তোমাদের দীক্ষা দিবার জন্যই আসিয়াছি নাকি? ঠাকুরের প্রশ্নের উত্তরে শশধরবাবু বলিয়া উঠিলেন, হ্যাঁ ঠাকুর, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দীক্ষার জন্যই এখানে এসেছেন। তা না হলে আপনি এখানে আসবেন কেন? আমরা আপনাকে মনে মনে গুরুত্বে বরণ করেই বসে আছি। শশধরবাবুর এইরূপ জবাব শুনিয়া ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিয়া উঠিলেন, শম্ভু, কিছু ফুল ওঠাও আর এদের দীক্ষার আয়োজন করিয়া দাও। ঠাকুরের মুখে তাহাদের দীক্ষাদানের কথা শুনিয়া শশধরবাবু ও সৌরীন্দ্রমোহনবাবু বলিলেন, ঠাকুর, আজ আমরা সব সৎকার করে অসুচি। দীক্ষার জন্য আহার আদিও সংযম করি নাই। এখন রাত্রিতে কী রূপে দীক্ষা হইবে? ঠাকুর বলিলেন, সদ্গুরু লাভের কালাকাল সূচি অসুচি নাই। সদ্গুরু যখন ডাকবেন তখনই দীক্ষা নিবে। তাহার পর তিনি একটি দৃষ্টান্ত দিলেন। ভাস্করানন্দ স্বামী এক সময় ট্রেন যোগে যাইবার জন্য প্রস্তুত হইতেছেন। ট্রেন ছাড়িতে মাত্র 5 মিনিট বাকি। এমন সময় 500 পাঞ্জাবি সৈন্য আসিয়া তাহার নিকট দীক্ষার্থী হইলেন। তখন তিনি বলিলেন, আচ্ছা, তোমরা আমাকে সদ্গুরুরূপে মনে বরণ করে নাও, আমিও তোমাদের শিষ্যরূপে গ্রহণ করলাম। তোমাদের এই মন্ত্র বলিয়া সকলের মস্তকে মন্ত্রপুত জল ছিটাইয়া বলিলেন, সদ্গুরু যখন ডাকবেন তখনই কাল, তাহার নিকট কাল অকাল নাই। সৌরীন্দ্রমোহনবাবু ও শশধরবাবু রাত্রি 8টার মধ্যে দীক্ষাদান হইয়া গেল। পরে জলযোগান্তে পালকি যোগে শ্রী শ্রী ঠাকুর বালিচক স্টিমার ঘাটে রওনা হইয়া গেলেন। সঙ্গে শ্রীমৎ অশ্বিনী দাদা ও আরও 2-1 চলিলেন। তাহাদের নাম সঠিক স্মরণ নাই। শ্রী শ্রী ঠাকুর শম্ভুনাথদার বাড়ি হইতে বিদায় হইয়া গেলেন, আর আমি তথায় সেই রাত্রে থাকিয়া পরদিন প্রাতে ঘাটাল হইয়া পদব্রজে বাড়ি রওনা হইলাম। তখন পর্যন্ত ঘাটার রাস্তায় বাস চলাচল শুরু হয় নাই। ঠাকুর মহারাজের পাষণ্ড দলনের কথা। ঠাকুর মহারাজ খড়কুসময় আশ্রমের স্থান পরিদর্শন করিয়া প্রত্যাবর্তন করিবার পর তাহার বেশভূষার পরিপাট্য ও রাজা মহারাজার ন্যায় অবস্থানের সমালোচনা লইয়া এতদ অঞ্চলের জনসাধারণের মধ্যে কিছুদিন পর্যন্ত বেশ একটা আলোড়ন চলিতে লাগিল। ইহার কিছুদিন পরেই আমি একবার মেদিনীপুর শহরে গেলাম। তখন সেখানকার কর্নেলগোলা নামক স্থানে করুই সাকিমের প্রসিদ্ধ হাজরা পরিবারের শ্রী মহেন্দ্রনাথ হাজরা, শ্রী কেদারনাথ হাজরা মহাশয়দ্বয় মেদিনীপুর জর্জ কোর্টে ওকালতি করিতেন এবং উপেন্দ্রনাথ হাজরা ফৌজদারি কোর্টে মুক্তারি করিয়া যথেষ্ট সুনাম অর্জন করিয়াছিলেন। এতদ্ব্যতীত শ্রী মন্মথনাথ হাজরা মহাশয় ও তথায় শিক্ষকতা করিতেন। উক্ত হাজরা পরিবারের সহিত খড়কুসমা চৌধুরী পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। তজ্জন্য যোগেন্দ্রনাথবাবু, প্রভাকরবাবু প্রভৃতি মেদিনীপুরে গমন করিলে উক্ত হাজরাবাবুদের বাসাতেই আহারাদি করিতেন। কিন্তু ঠাকুর মহারাজের নিকট দীক্ষা গ্রহণের পর হইতে তাহাদের বাসাতে আহার করিলেও রবিবার, গুরুবার প্রভৃতিতে নিরামিষ আত্মপান্নাদি পৃথক পাক করিয়া দিতে হইত। প্রভাকরবাবুর এরূপ খাদ্য পরিবর্তন দেখিয়া মহেন্দ্রনাথবাবু একদিন আমাকে ডাকিয়া বলিলেন, দেখুন চন্ডীবাবু, আপনাদের গুরুদেবের সম্বন্ধে আমরা বাবু গুরু বা ভোগী গুরু যাহাই বলি না কেন,
তিনি এ কী করে গেলেন গো? এ যে একেবারে পাষণ্ড দলন করে দিয়ে গেলেন গো। তদুত্তরে আমি জিজ্ঞাসা করিলাম, কেন, কি হয়েছে, এমন কি দেখেছেন? তিনি বলিলেন, যে যোগেন্দ্রনাথবাবু প্রভাকরবাবুর গা শুকলে লোকে মাতাল হয়ে যেত, তারাই আজকাল আমাদের বাসায় এসে বলেন, আজ গুরুবার, আজ রবিবার, আজ নিরামিষ আতপান্ন খাবো। এই যে দেখছি একেবারে জগায় মাথায় উদ্ধার করে দিয়ে গেলেন গো। আমি বলিলাম, ইহাই তো সদ্গুরু মহাপুরুষের মহিমা। তাহার সংস্পর্শে আসিয়া কত দুর্দান্ত পাষণ্ড যে উদ্ধার হইয়াছেন, তাহার ইয়ত্তা নাই। এই প্রসঙ্গে রয়েন সাকিমের প্রসিদ্ধ খাড়া পরিবারের গুরুভ্রাতা রাখালরাজ খাড়া ও ধুলিয়াডাঙ্গা সংঘের সংঘনায়ক গুরুভ্রাতা দেবেন্দ্রনাথ চক্রবর্তী এবং হাওড়া জজ কোর্টের এক ভালো আইনজীবীর নাম উল্লেখযোগ্য। ইহারা সকলেই পরবর্তীকালে বিশেষ ভক্তরূপে পরিণত হইয়াছিলেন। বিভাগীয় আশ্রম করা সম্বন্ধে ঠাকুরের অভিমত ও ইট পোড়ানোর সংকল্প ও নকশাদি আনয়ন। মনোহরপুর হইতে প্রত্যাবর্তন করিয়া আমি ঠাকুরের বিভিন্ন স্থানে ভ্রমণ বৃত্তান্ত ও আলোচনাদি প্রভাকরবাবু, রাখালরাজবাবু প্রভৃতিকে জানাইলাম। বর্ধমান বিভাগের বিভাগীয় আশ্রম স্থাপন সম্বন্ধে ঠাকুরের অভিমত তাহাদিগকে জানাইলাম। উচ্চারণ ও খড়কুসমা এই দুই জায়গার ভক্তদের মধ্যে যাহারা আগে পাকা বাড়ি আদি করিয়া দিবে, সেই স্থানেই বিভাগীয় আশ্রমের প্রতিষ্ঠা হইবে। ঠাকুরের এই ইচ্ছা বা অভিমত তাহাদিগকে জানাইলাম। তাহারা পাকা বাড়ি ইত্যাদি তাড়াতাড়ি নির্মাণ করিয়া ফেলিবার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করিলেন এবং আমাকে ঠাকুরের নিকট প্ল্যান আনিবার জন্য অনুরোধ করিলেন। আশ্রমের জন্য আমরা ইট পোড়াইয়া পাকা বাড়ি করিব। এইরূপ আলোচনা শুনিয়া উকিল শিবপ্রসাদবাবু বলিলেন, দেখো, তোমরা যে জায়গায় ঠাকুরের মন্দির করবে বলছো, তার উত্তরে মুসলমান পল্লী আর দক্ষিণে সাঁওতাল পল্লী। কাজেই সকাল সন্ধ্যায় মুসলমান আর সাঁওতালদের মোরগগুলি যখন তোমাদের মন্দিরে বসে ডাক দিবে, তখন তোমাদের মহা অসুবিধা হবে। তাছাড়া গ্রীষ্মকালে খুব জলকষ্টও হবে। কাজেই আমার মনে হয় ধান্যছড়া মৌজার উত্তর পশ্চিম কোণায় আমাদের দৈবক্সল নামে যে এক বন্ধ জমি আছে, তাতে আশ্রম করলে তোমাদের অনেক বিষয়ে সুবিধা হবে। এর নিকটে ধান্যছড়ার পুকুরগুলিও পাওয়া যাবে। এখন তোমরাও চিন্তা করে দেখো কোথায় করা উচিত। আমরা দূরদর্শী শিবপ্রসাদবাবুর যুক্তি সারবত্তা বুঝিয়া ইহাতে সম্মত হইলাম এবং পূর্ব নির্দিষ্ট স্থান পরিবর্তনের আদেশ চাইয়া ঠাকুরের নিকট এক পত্র লিখিলাম। তদুত্তরে ঠাকুর নতুন স্থানই অনুমোদন করিলেন। আমরা তখন এই স্থানেই আশ্রম স্থাপনের সংকল্প করিলাম। ইট পোড়ানো সম্বন্ধে রমানাথবাবুর উপদেশ। তখন পাকা বাড়ি করিতে হইলে ইট প্রস্তুত করাইয়া পোড়ানো ভিন্ন এদেশে অন্য কোনো উপায় ছিল না। তাই আমরা এখানকার যে কয়জন উদ্যোক্তা ও শিষ্যভক্তা রহিয়াছি, তাহাদের লইয়া মোট 300 টাকা চাঁদার ফর্দ করিলাম। সেই 300 টাকার মধ্যে 25,000 ইট কাটানো হইবে এবং তাহা কাদার গাড়া দিয়া একটি ছোট রকমের ঠাকুরঘর নির্মাণ করা হইবে। এইরূপ সিদ্ধান্ত প্রভাকরবাবুর সহিত পরামর্শেই গৃহীত হইল। আমাদের আশ্রমের ঠাকুরঘর নির্মাণের জন্য 25,000 ইট পোড়ানো হইবে। এই কথা শুনিয়া প্রভাকরবাবুর পিতা শ্রী রমানাথ চৌধুরী একদিন সংশ্লিষ্ট সকলকে ডাকিয়া বলিলেন, তোমরা নাকি ঠাকুর মন্দিরের জন্য 25,000 ইট পোড়ানোর এস্টিমেট করেছ। 25,000 ইটের একটি পাঁজা করে ইট পোড়াতে গেলে প্রায় অর্ধেক ইট নষ্ট হয়ে যাবে। থাকবে কি? ইট যদি পোড়াতে হয় অন্তত 50,000 ইট পোড়ালে লোকসান বাদ দিয়েও 25-30,000 ইট পেতে পারবে। রমানাথবাবু একজন স্বনামধন্য খ্যাতনামা বিষয়াভিজ্ঞ ব্যক্তি। তিনি সোপার্জিত অর্থে বহু সম্পত্তির মালিক এবং বিরাট দোতলা পাকা বাড়ি উঠাইয়াছেন। কাজে এসব বিষয়ে তাহার যথেষ্ট অভিজ্ঞতা রহিয়াছে ভাবিয়া আমরা তাহার নির্দেশ মতোই 50,000 ইট প্রস্তুতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করিলাম। আশ্রমের জন্য নির্দিষ্ট স্থানের নিকট পুরনিয়া নামক পুষ্করণীর উত্তর পশ্চিম কোণায় ইটের পাঁজা প্রস্তুত করিবার ব্যবস্থা হইল। এখন ঠাকুরের নিকট হইতে নকশা আসিলেই কাজ আরম্ভ হইবে, কিন্তু টাকা কোথায়? সংগৃহীত সমস্ত টাকাই যে ইট প্রস্তুত ও পোড়ানোর জন্য নিঃশেষিত হয়েছে। তখন এখানকার সমস্ত ভক্ত শিষ্যদের নিকট আবার চাঁদা আদায় আরম্ভ হইল। এবারে প্রথম দফার দ্বিগুণ হারে চাঁদা ধার্য হইল। তাহাতে চাঁদার পরিমাণ 600 টাকায় দাঁড়াইল। 2 দফাতেই প্রভাকরবাবুর দান সর্বাধিক ছিল। তাহার পর যথাক্রমে মৃগেন্দ্রনাথবাবু, যোগেন্দ্রনাথবাবু, রাখালরাজ খাড়া ও নবকলার ভক্তবৃন্দের দানও ছিল। তাহা ছাড়া অন্যান্য অনেকেই সাধ্যমতো দান করিয়াছিলেন। যোগেন্দ্রনাথবাবু ও রাখালরাজবাবুর ভক্ত সম্মেলনীতে যোগদান। এদিকে 1330 সালের পৌষ মাসে বগুড়ায় ভক্ত সম্মেলনীতে যোগদানের জন্য ডাক আসিল। ঠাকুর প্রভাকরবাবু, রাখালরাজবাবু ও যোগেন্দ্রনাথবাবু প্রভৃতিকে ভক্ত সম্মেলনীতে যোগদানের জন্য বিশেষভাবে বলিয়া গিয়েছিলেন।
তজ্জন্য যোগেন্দ্রনাথবাবু ও রাখারাজবাবু সম্মিলনীতে যোগদান করিতে রওনা হইলেন। কোনো কারণবশত প্রভাকরবাবু যাওয়া হইল না। সেইবার সম্মিলনীতে ঠাকুর যোগেন্দ্রনাথ বাবুকেই বর্ধমান বিভাগীয় সদস্যরূপে মাল্যদানে ভূষিত করেন। বগুড়া ভক্ত সম্মিলনীতে যোগদান করিয়া যোগেন্দ্রনাথবাবু ও রাখারাজবাবুর এক অদ্ভুত ভাবান্তর হইল। তাহারা সম্মিলনীর ভাবধারা, বৈশিষ্ট্য ও আদর আপ্যায়নে বিশেষভাবে অনুপ্রাণিত হন এবং ভক্ত সম্মিলনীর সার্থকতা ভালোভাবে উপলব্ধি করিয়া আসেন, যাহাতে পরিকল্পিত খড়কুসমা ভক্ত সম্মিলনী অধিকতর সাফল্যমণ্ডিত হয়, তাহার জন্য আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।